ডেঙ্গু কি এবার আগের বছরের চেয়েও বড় হুমকি হয়ে উঠছে? রাজধানীর বাইরেও কেন দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ? মশক নিধনে ঘাটতি, এখন কি করা দরকার ও পূর্ব প্রস্তুতি কি হতে পারে, এসব নিয়ে আজকের আলোচনা। সাথে আছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মুমিনুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদযোগে। আপনারা যেমনটি প্রতিবেদনও দেখছিলেন, তাছাড়া আজ সারাদিন এই খবরটি নিয়ে নিশ্চয়ই আপনারাও কথা বলেছেন যে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। এই যে ডেঙ্গু পরিস্থিতি, মৌসুম শুরুতেই আমরা ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ দেখতে পাচ্ছি, এর আসলে মূল কারণগুলো কি হতে পারে, কি মনে করছেন? আমি শুরুতেই জানতে চাই ডক্টর মুমিনুর রহমান আপনার কাছ থেকে। ডক্টর মুমিনুর এবছর রহমান, জি। ভয়াবহতা এখনো তো আমরা ভয়াবহতা বলতে পারবো না। শুরু হয়েছে আমরা সাধারণত অগাস্ট সেপ্টেম্বরের দিকে একটু বেশি হয়। তো এর মধ্যে আমাদের আজকেও তো 900-র উপরে হয়েছে, গতকালও হয়েছিল। এবং মৃত্যু গতকাল 5 জন হয়েছে, আজকে 2 জনের হয়েছে। তো এটা আমাদের আনএক্সপেক্টেড, কিন্তু ওইভাবে ভয়াবহতা বলা যাবে না। তবে যেহেতু আমাদের রেইনি সিজন শুরু হয়েছে এবং সেই হিসাবে ডেঙ্গুটা আমাদের ছড়িয়ে পড়ছে এবং এর জন্য আমাদের জনসচেতনতার অভাবকে আমরা কিছুটা দায়ী বলে মনে করছি। আমাদের জনগণের মধ্যে সচেতনতা এখনো কম রয়েছে এই বিষয়ে, ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে। জি, জি। ধন্যবাদ আপনাকে। আম, কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, আপনি কি মনে করছেন মৌসুমের শুরুতেই এত ডেঙ্গু রোগী কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই একাত্তর টেলিভিশনকে। এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি এবং যারা মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু নিয়ন্ত্রণ এর সঙ্গে সম্পৃক্ত জড়িত তাদেরকেও আমরা গাইড করতে পারি। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন সেটি হলো আসলে কেন বাড়ছে বা এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা এডিস মশার সঙ্গে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে। আবার ডেঙ্গুর সঙ্গে এডিস মশার সঙ্গে পরিবেশের একটি সম্পর্ক আছে। এই তিনটিকে বলে এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেল। যখন উপযুক্ত পরিবেশ, এডিস মশা এবং সমাজে ডেঙ্গু রোগী থাকে, তখন এই ট্রায়াঙ্গেলটা মিলে যায়। যখন ট্রায়াঙ্গেলটা মিলে যায় তখন এই ডেঙ্গু রোগটি বা যে কোনো ইনফেকশাস ডিজিজ জ্যামিতিক হারে বাড়ে। আমরা এখন যেটা দেখছি, এডিস মশার ঘনত্ব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে যে এডিস মশা নিয়ে গবেষণা করি বা কাজ করি, সেই এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি বা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করি। সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে এবং আগস্ট এবং সেপ্টেম্বরে এই পরিস্থিতি বেশ বেশ ভালো আকারে বা ভয়াবহ হতে পারে যদি আমরা এখনই এই এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি অথবা ডেঙ্গু রোগীকে আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড করতে না পারি। প্রতি বছরই আমরা এই সময় দেখি যে ডেঙ্গুর সংখ্যা, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে, সংক্রমণ বাড়ে। আমরা পূর্ব প্রস্তুতি কেন নিচ্ছি না? এই কথাটির উত্তর অবশ্য আমার কাছে নেই যে আমরা কেন পূর্ব প্রস্তুতি নিচ্ছি না। এটা আমাদেরকে আসলে আমাদের ভুলটা কোথায় বা আমাদের গ্যাপটা কোথায় সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, যে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের বাংলাদেশে ডেঙ্গু আছে, ডেঙ্গু থাকছে এবং ডেঙ্গু বাড়ছে। আমাদের আমরা কিন্তু কাজও করছি, তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না। তাহলে আমাদেরকে মানে খুঁজে বের করা দরকার যে আমাদের আসলে গ্যাপটা কোথায়। আমরা যারা গবেষণা করি, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, এখনো আমি কিন্তু ফিল্ডে আছি, ফিল্ডে কাজ করছি। আমি গত 4-5 দিন ধরেই অনেকটি ডিস্ট্রিক্টে ফিল্ডে আছি। তো আমরা যখন কাজ করতে যাই, কাজ করতে গিয়ে যেই জিনিসটি আমরা পাই সেটি হলো টার্গেট স্পেসিফিক অথবা এভিডেন্স বেসড টার্গেট স্পেসিফিক মসকিটো কন্ট্রোলটা এডিসকে টার্গেট করে খুব কম হয়। যেমন আপনি ধরেন এডিস মশার এখন ঢাকা শহরে প্রায় 47% এডিস মশা আছে বহুতল ভবনের বেসমেন্টের জমা পানিতে। আপনার যখন সিটি কর্পোরেশন বা যারা মশা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত আছেন তারা যখন মসকিটো কন্ট্রোলটা করেন তখন কিন্তু বেসমেন্টে যেতে পারেন না, গাড়ির পার্কিং এ যেতে পারেন না, কারণ ওখানে যাওয়ার একটা রেস্ট্রিকশনও আছে বা যেতে চান না, যে কোনো একটা হতে পারে। এখন
আবার আপনি যদি 15 ভাগ মশা আপনি দেখেন, সেটা গাড়ি পার্কিং এবং গাড়ি ধোয়ার স্থান। আর প্রায় আরো 14 ভাগ মশা আছে বিভিন্ন বাড়িতে ড্রামে বালতিতে জমিয়ে রাখা পানিতে। তাহলে আপনি দেখেন এই 3টি জায়গাকে হিট করে কন্ট্রোল করে আমরা প্রায় 70 ভাগের স্পর্শকে নিয়ন্ত্রণ করতে পারি। আর সঙ্গে সঙ্গে আর 30 ভাগ আছে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্র পড়ে থাকে সেই ছোট বড় পাত্রে জমা পানিতে। তাহলে আমাদের মসকিটো কন্ট্রোল বা ডেঙ্গু কন্ট্রোলটা হতে হবে এভিডেন্স বেস এবং টার্গেট স্পেসিফিক। তখন আমরা সহজেই অল্প পরিশ্রমে অল্প অর্থে আমরা বেশ বড় সমাধান পাবো। জি, আমরা এবছর দেখছি যে প্রচুর ডেঙ্গু রোগীর রাজধানী সহ রাজধানীর বাইরেও প্রচুর ডেঙ্গু রোগী বাড়ছে। সেক্ষেত্রে রাজধানীর বাইরের যে ডেঙ্গু রোগী তাদের জন্য হাসপাতালগুলো আসলে কোনো প্রস্তুতি নিয়েছে কিনা? এছাড়া আমরা দেখেছি যে রাজধানীর বাইরের যে রোগীগুলো প্রতি বছরই দেখা যায় যে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয়। রাজধানীতে এমনিতে যেহেতু ডেঙ্গু রোগীর একটা চাপ রয়েছে, এই রাজধানীর বাইরের রোগীগুলোকে যার যার জেলাতে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে ডেঙ্গুর আলাদা ইউনিট রাখা, এই ধরনের কোনো প্রস্তুতি কি নেওয়া হয়েছে কিনা ডক্টর মমিনুর রহমান জানাবেন আমাদের। জি, আমরা সারা দেশের হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করেছি। সেই ডেঙ্গু ওয়ার্ডে আমাদের আলাদা রোগীগুলোকে আমরা ভর্তি করছি এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন 10% বেড হাসপাতালের টোটাল ক্যাপাসিটির ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড করে রাখে এবং সেখানে ফ্রি অফ কস্ট ওই 10% বেডের রোগীদের থেকে কোনো প্রকার কস্ট নিতে পারবে না, শুধুমাত্র মেডিসিনের খরচ নিতে পারবে। এবং সেখানে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের যে আপনার পরীক্ষা নিরীক্ষা করবে সে পরীক্ষা নিরীক্ষার ফি 80% কম রাখার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স রয়েছে এবং পর্যাপ্ত ওষুধেরও ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত ডেঙ্গু চিকিৎসায় যে জিনিসটা বেশি আমাদের লাগে সেটা হচ্ছে আইভি ফ্লুইড। আমাদের আইভি ফ্লুইড বর্তমানে আমাদের সরকারের হাতে 1 লাখ আইভি ফ্লুইড আমাদের সেন্ট্রালি মজুদ আছে এবং প্রতিটি হাসপাতালে যে সমস্ত তত্ত্বাবধায়ক ডাইরেক্টর এবং অন্যান্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদেরকে ক্ষমতা দেয়া আছে, তাদের যে ফান্ড এমএসআর ফান্ড আছে সেই এমএসআর ফান্ড থেকে তারা তাদের প্রয়োজন মতো আইভি ফ্লুইড ক্রয় করতে পারবেন। এই ব্যাপারে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং আমাদের একটা ডেঙ্গু গাইডলাইন রয়েছে, ন্যাশনাল ডেঙ্গু গাইডলাইন রয়েছে। এই ন্যাশনাল ডেঙ্গু গাইডলাইন অনুযায়ী প্রতিটি হাসপাতালে একই চিকিৎসা চলছে এবং সারা দেশের থেকে ঢাকায় রোগীদের আসলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি জটিল রোগী হয় তখন ঢাকায় রেফার করবে, কিন্তু জটিল রোগী না হলে প্রতিটি উপজেলা এবং জেলা এবং বিভাগীয় শহরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। জি, আমরা যদি একটু কবিরুল বাশার আপনার কাছে আবার একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো দেশ কিন্তু ওলবাকিয়া প্রযুক্তি কাজে লাগিয়ে তারা এই ডেঙ্গুকে আসলে বাগিয়ে এনেছে। বাংলাদেশের মতন দেশের কি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? সম্ভব না। কারণ হচ্ছে যে ওলবাকিয়া প্রযুক্তি যেসব দেশে কাজে লাগিয়েছে সেসব দেশের মানে জিওগ্রাফি, সেসব দেশের সিটির যে প্যাটার্ন সেটি কিন্তু এক না। সো বাংলাদেশে এই সেম প্রযুক্তি কাজ করবে এরকম না। সো ওলবাকিয়া প্রযুক্তি এটি একটি উচ্চ ধারণা এবং অনেক ব্যয়বহুল একটি প্রযুক্তি, যে ব্যয়বহুল প্রযুক্তি ঢাকার মতো মেগা সিটি, ওভার পপুলেটেড, পলিউটেড, আনপ্ল্যান্ড সিটিতে এটি কিন্তু সফল হবে না। এইটা সফল হয় যেই সিটিতে ব্যারিয়ার আছে, আইল্যান্ড বা ব্যারিয়ার আছে, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার আছে সেখানে। সো এটি নিয়ে আমরা দীর্ঘ বিভিন্ন দেশে আমার যাওয়া হয়েছে, কথা হয়েছে, কিন্তু এটি বাংলাদেশের জন্য উপযুক্ত টেকনোলজি না। তবে পাইলট আকারে ছোট একটি জায়গাতে করে দেখা যেতে পারে যে আসলে সমাধান আসে কিনা। আপনি যে প্রশ্নটি করছেন সেটির উত্তর দিলাম। তবে আরেকটি জিনিস আমি খুব বলতে চাই, সেটি হলো আপনি দেখবেন যে ঢাকা শহরের এসে কিন্তু মৃত্যুটা হয় রোগীর, দুর্ভাগ্যজনক আমাদের কাছে। মৃত্যুটা কেন হয়? একজন ডেঙ্গু রোগীকে যখন
অন্য একটি জেলা থেকে তাকে ট্রান্সফার করা হয়, রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ বা অন্য কোনো মেডিকেল কলেজে, তাকে যখন ঢাকায় ট্রান্সফার করা হয়, এই ট্রান্সফারিং অবস্থায় এই রোগীটির কিন্তু ডিহাইড্রেশন এবং প্লাজমা লিকেজ ঘটে যায়। সেজন্য আমি অনুরোধ করব যে জেলা শহরে ডেঙ্গু রোগের ম্যানেজমেন্টে কিন্তু এত কঠিন না। সেজন্য এই রোগীটিকে ঢাকাতেই ট্রান্সফার করতে হবে, এই ভাবনাটা থেকে আমাদের হাসপাতালগুলোতে বেরোতে হবে। একজন রোগীকে যখন আমি রাস্তায় ছেড়ে দিলাম, সেই রোগীটি কিন্তু আমি মৃত্যুর মুখে ঠেলে দিলাম, কারণ রাস্তায় কিন্তু তার ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক মতো হবে না। জি, সেজন্য আপনি বলছিলেন যে জিওগ্রাফিক্যাল জায়গা থেকে বাংলাদেশের মতো দেশে বা জনবসতিপূর্ণ ঢাকার শহরে আসলে ওই পদ্ধতিটি ব্যবহার করা সম্ভব না, ওলবাকিয়া পদ্ধতিটি। সেক্ষেত্রে সিঙ্গাপুর কিন্তু ডেঙ্গুকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তাদের করা নজরদারি বা জরিমানা করার যে পদ্ধতিটিতে তারা যথেষ্ট সফল। সেক্ষেত্রে সেই পদ্ধতি কি আমরা ঢাকার প্রয়োগ করতে পারি কিনা? আমাদের ঢাকার যে সিচুয়েশনটা সেটা কিন্তু সিঙ্গাপুরের সাথে মিলালে হবে না। আমি গত ১ সপ্তাহ আগেও সিঙ্গাপুরে ছিলাম এবং এই সিঙ্গাপুরের এই টেকনোলজি থেকে আমি আরো ৩ বছর আগে থেকেই এই টেকনোলজির সাথে সম্পৃক্ত। আমাদের আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের উপযোগী টেকসই প্রযুক্তি আমাদের লাগবে এবং বাংলাদেশের উপযোগী টেকসই প্রযুক্তি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। আমার বাসাবাড়ি, আমার বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয় এবং আমার বাড়িতে, আমার আঙিনায় যেন আমি এডিস মশার প্রজনন না ঘটাই। এটি যদি আমি নিশ্চিত করতে পারি, সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলো যদি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত স্থাপনা, রাস্তাঘাটে নিশ্চিত করে যে এখানে এডিস মশার প্রজনন হবে না, তাহলেই কিন্তু আমরা অনেক বেশি সফল হব। যেখানে আমাদের এডিস মশার নিয়ন্ত্রণ কিন্তু খুব কঠিন না। পাত্রে জমা পানি সেটিকে অপসারণ করলেই হয়, পাত্রটি উল্টিয়ে রাখলেই হয় এবং লার্ভিসাইড প্রয়োগ করলেই হয়ে যায়, যেটি অনেক বেশি কঠিন কাজ না। তবে আমাদের সমন্বয় লাগবে, পাবলিক জি, বা আপনি সমন্বয়ের কথাটি বলছিলেন। আমি ডক্টর মোহাম্মদ মমিনুর রহমান আপনার কাছে জানতে চাইছি, এই যে ডেঙ্গু প্রতি বছরই বাড়ছে, সেক্ষেত্রে আপনারা হাসপাতালের যে পূর্ব প্রস্তুতির কথা বলছিলেন সেটি না হয় নিলেন, কিন্তু জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আসলে কোনো প্রস্তুতি বা কোনো এখনো পর্যন্ত কোনো পরীক্ষামূলক কার্যক্রম আপনারা শুরু করেছেন কিনা? হ্যাঁ, আমরা জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন যে আমরা ঈদের আগে সারা দেশব্যাপী আমরা র্যালি করেছি, লিফলেট বিতরণ করেছি এবং জনসচেতনমূলক বিভিন্ন সভা সমাবেশ করেছি। আমরা সারা উপজেলা, জেলা এবং ঢাকায় সব পর্যায়ে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়েছি এবং এটা আমাদের চলমান আছে। আমাদের যে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এটা চলমান আছে আমাদের প্রতিটি জেলা এবং উপজেলা, এগুলো চলমান আছে। আপনার কি মনে হয় যে শুধু এই র্যালি বা জনসচেতনতামূলক যে প্রচারণা আপনারা চালাচ্ছেন এটি পর্যাপ্ত, নাকি আপনার মনে হয় আরেকটু কঠোর হয়ে জরিমানা করে, যেহেতু জনগণের সাথে আরেকটু কঠোর হওয়া যায়? আপনারা জানেন যে সিটি কর্পোরেশন অলরেডি মোবাইল কোড তৈরি করেছে। এই মোবাইল কোডের মাধ্যমে আপনারা হয়তো বিভিন্ন নিউজ আপনারাই করেছেন যে বিভিন্ন স্থানে মোবাইল কোড কিন্তু জরিমানা করেছে, অনেককে জরিমানা করছে এবং মোবাইল কোড চলমান আছে, বিভিন্ন স্থানে মোবাইল কোড চলছে। জি, আমি কবিরুল বাসা আপনার কাছে আবার একটু যেতে চাই। এই বছরের যে এডিস মশার কামড়ানোর সময় বা ডেঙ্গু ভাইরাসের ধরনে যে আমরা ডেন 1, 2, 3, 4 কি কোনো ধরনের পরিবর্তন এসেছে বা এই আগাম সংক্রমণের জন্য কি এটি দায়ী? সেরোটাইপ, ডেঙ্গুর যে সেরোটাইপ সংক্রমণের সঙ্গে সম্পৃক্ততা বা রিলেশন আছে। এখন বাংলাদেশে সেরোটাইপ 1, 2, 3, 4 এই 4টি সেরোটাইপে কিন্তু ঢাকাতে সার্কুলেটেড হয়েছে এর আগে। আমাদের একটি বড় স্টাডি করা দরকার যে আমাদের জনগণের মধ্যে কোন সেরোটাইপের প্রিভ্যালেন্স কত পার্সেন্ট। যদি আমরা সেটিকে স্টাডি করতে পারি, একটি বড় স্যাম্পল সাইজ দিয়ে স্টাডি করতে পারি, তখন ফরকাস্টিং করা যায় যে কোন সেরোটাইপ আসলে রোগীর সংখ্যা বারবার একটি ঝুঁকি আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই সেরোটাইপ প্রিভ্যালেন্স স্টাডি নিয়ে পর্যাপ্ত ডেটা কিন্তু নিয়ে কাজ হচ্ছে না। সেটা করা যেতে পারে বা করা উচিত। আমি আরেকটি কথা আপনার আগের প্রশ্নের সঙ্গে সম্পৃক্ত রেখে উত্তর দিতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন শব্দটা আমি আর বলি না এখন। বাংলাদেশের মানুষ জানে কোথায় এডিস মশা হয়, কিভাবে এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যাবে, ডেঙ্গু কিভাবে হয় এবং ডেঙ্গুকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সবই জানে, কিন্তু সম্পৃক্ত হচ্ছে না। সচেতন
কিন্তু সম্পৃক্ত হচ্ছে না। যদি আমরা জিজ্ঞেস করি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে আপনি কি জানেন এরিস মশা কোথায় হয়? বলে হ্যাঁ জানি, এরিস মশা পাত্রে জমা পানিতে হয়। পরবর্তীতে যখন প্রশ্ন করি যে আপনার বাড়িতে যে এরিস মশা হয়ে আছে, আপনি কি ৭ দিনে ১ দিন এই পাত্রটি পরিষ্কার করেছিলেন? বলে আমি তো সময় পাইনি। এই যে সময় পাইনি বা সম্পৃক্ত হয়নি, এই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে। মানুষ জানে কিন্তু কেন জানি করছে না। এই মানুষকে করাতে হবে জি, যে অবশ্যই আমার বাড়ি সচেতনতামূলক কাজও নিশ্চিত আরো করতে বাড়াতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত ১০টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।